হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। রিয়েক্ট জে সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে আবার স্বাগত জানাচ্ছি। গত ভিডিও পর্যন্ত আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আমরা কিছু ভ্যারিয়েবল বানানো শিখেছিলাম এবং সেই ভ্যারিয়েবলটাকে কিভাবে প্রিন্ট করতে হয় সেটাকে আমরা দেখেছিলাম। ইভেন আমরা এটাও দেখেছিলাম যে ভ্যারিয়েবলকে আমরা কিভাবে কন্ডিশনালি প্রিন্ট করতে পারি বা আমাদের নিজস্ব মনের মতো কিছু মেসেজ আমরা লিখতে পারি। তো আমি এই রেকমেন্ড করব আগের যে ভিডিওগুলো যেগুলো আমরা বানিয়েছি সেই ভিডিওগুলো অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখে আসুন। এই ভিডিওটায় যদি প্রথমবার এসে আপনারা দেখা শুরু করেন, মানে ফার্স্ট টাইম আপনার টাইম লাইনে এলো, তো আপনি সেটা দেখছেন, তো হয়তো আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। তো আমাদের প্লে লিস্টে চলে আসুন, ওখান থেকে স্টেপ বাই স্টেপ তারপরে ফলো করুন। তো চলুন শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমরা দেখব যে মোটামুটি আমরা বেশ কয়েকদিন ধরে টুকটাক কিছু এলিমেন্ট তৈরি করা শিখেছিলাম। গতদিন আমরা ভ্যারিয়েবল বানানো শিখেছিলাম, ভ্যারিয়েবল প্রিন্ট করা শিখেছিলাম। তো আজকে আমরা এখান থেকে ক্লাসটা একটু এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখছি যে একটু অ্যাডভান্স আমরা কিছু জিনিস করতে পারি কিনা। তো সেটা কেমন? আমরা একটা ওয়েবসাইটের যে বেসিক যে ফিল্ডগুলো থাকে না, যেমন হেডার থাকে, মেইন সেকশন থাকে, ব্যানার থাকে, ফুটার থাকে, তো ইত্যাদি যে বিষয়গুলো সেগুলো আমরা দেখার চেষ্টা করি। আর সেই সঙ্গে নেভিগেশন বানানোর চেষ্টা করব আমরা। তো আমি কি করছি, এখানে কাস্টম একটা সিএসএস আমি লিখে রেখেছি, যার জন্য আপনারা স্ক্রিনটাকে এরকম ব্রাউন বা একটা পার্পলিশ টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন। তো আমি এই যে সিএসএস যেটা লিখে রেখেছি, এখান থেকে আমি সমস্ত কিছু সরিয়ে দিচ্ছি। ওকে। তো কিছু সময়ের জন্য আপনাদের কাছে কিন্তু একটা হোয়াইট স্ক্রিন আসবে, তো একটু কাইন্ডলি সেটা সহ্য করে নেবেন। তো এখানে একটা হোয়াইট স্ক্রিন আছে। তো আমরা একদম ফ্রেশ ভাবে শুরু করছি এই কারণেই, কারণ অনেকের মনে কিন্তু এই ভিডিওটা দেখার সময় প্রশ্ন আসবে যে এটা তো আমরা কাস্টম সিএসএস করছি, আমরা যদি কোনো বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই বা সেগুলো আমরা কিভাবে করতে পারি। আর লাস্ট ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা সিএসএস লিখতে পারি। তো এখন যদি সত্যি বুটস্ট্র্যাপ ইউজ করে আমি যদি ওয়েবসাইট বানাতে চাই, তাহলে সেটাও কি করতে পারবো রিয়াক্ট দিয়ে? তো সেটাই আমরা দেখবো। তো আমি শুধু জাস্ট বডিতে এরকম একটা ফন্ট ফ্যামিলি কানেক্ট করে রেখেছি। আর এখানে এইচটিএমএল এ আমি গুগল ফন্ট এখানে ইউজ করেছি। এই যে সেটার লিংক দেখতে পাচ্ছেন এখানে। আর আমার কাস্টম সিএসএস কানেক্ট করা রয়েছে। আর এখানে হ্যাঁ, বুটস্ট্র্যাপের তো লিংক এখানে রয়েছেই। আর সেই সঙ্গে আমি বুটস্ট্র্যাপের জেএস যে সিডিএনটা আছে সেটাও কানেক্ট করে রেখেছি। আর বাকিগুলো কিন্তু সব রিয়াক্ট সম্বন্ধে রয়েছে। সেটা আমি অলরেডি দুটো ভিডিও ধরে আমি কিন্তু বলে আসছি, তো এখানে আর এক্সপ্লেন করছি না। আমরা ডাইরেক্ট এখানে কাজ শুরু করছি। তো যে কোনো ওয়েবসাইটে আমাদের প্রথমত যেটা থাকে, যেমন হলো হেডার থাকে, তারপর একটা মেইন সেকশন থাকে, তারপর একটা ফুটার থাকে। তো চলুন আমরা এখানে বানিয়ে ফেলি। তো আমি এখানে একটা হেডার ক্রিয়েট করছি। এখানে নর্মাল লিখে রাখছি যে একটা পি ট্যাগের মধ্যে যে হেডার, HEADER হেডার। তারপরে আমাদের থাকে মেইন সেকশন, মেইন। তো এটা হলো মেইন সেকশন হবে। তো এটাকেও আমরা পি ট্যাগের মধ্যে লিখতে পারতাম, ঠিক আছে আমরা একটা পি ট্যাগের মধ্যে লিখে দিই, এটা হলো একটা মেইন কন্টেন্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। আর একটা হলো ফুটার। আমরা অবশ্যই সিমেন্টিক ট্যাগ ইউজ করছি, আর সিমেন্টিক ট্যাগ ইউজ করাটাই এখানে প্রয়োজন। ওকে। তো ডিভ ডিভ না ইউজ করে যেটা যেমন প্রয়োজন আছে, যেখানে যে ট্যাগের সেখানে সেই ট্যাগ ইউজ করাটা উচিত। আচ্ছা, এখন এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা সেকশন যদি আমরা এইভাবে তৈরি করে তার মধ্যে আমরা সিম্পল এইচটিএমএল লেখা শুরু করি। তারপরে আমরা সেখানে যদি সিএসএস লিখি বা সেখানে আমরা যদি বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করি, আমাদের কিন্তু ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো এটা দেখানোর উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু সিম্পল সেই এইচটিএমএলই লিখে চলেছি, এখানে ফ্যান্সি তেমন কিছু করছি না। এবার এখানে আরেকটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা হলো যে আমরা এরকম হেডার শুরু করেছি, তারপরে এখানে মেন ট্যাগ আছে, ফুটার আছে, সব ঠিক আছে। কিন্তু আমি যখন নর্মাল ওয়েবসাইট বানাতাম তখন এরকম এক্সট্রা কোনো ডিভ নিতাম না বাইরে একটা। তো আমি হেডার দিয়ে শুরু করে দিতাম, তারপর মেন ট্যাগ নিতাম, তারপর ফুটার নিতাম, আমার ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এর মধ্যে লিখে দিতাম। তো এই যে এক্সট্রা ডিপ নেওয়ার জন্য আমার ডিজাইনটা কিন্তু এখানে ফিট করবে না। তো ডেফিনেটলি একটা এক্সট্রা ডিপ থাকলে সেটা আমাদের সিএসএস এর সময় অনেক প্রবলেম ক্রিয়েট করবে। বেসিক্যালি আমি যদি বলতে চাই, যদি আমার ফ্লেক্স রিলেটেড কাজ থাকে, তখন কিন্তু ডেফিনেটলি এটা প্রবলেম একটা ক্রিয়েট করবেই। তো আমি এখানে দেখাচ্ছি যে আমাদের এলিমেন্টে কিন্তু এই যে এক্সট্রা, এই যে রুটের মধ্যে কিন্তু একটা এক্সট্রা ডিপ রয়ে যাচ্ছে। তো এটার কি সলিউশন? আর আমি গত ভিডিওতে বলেওছিলাম যে আমাকে ডেফিনেটলি এই যে যতগুলো এলিমেন্ট আছে, যেহেতু এরা একের বেশি এলিমেন্ট, তো যে কোনো ফাংশন থেকে একটাই কিন্তু এলিমেন্ট রিটার্ন করা যায়।
তো আমি যেহেতু এটা একটা ডিভের মধ্যে র্যাপ করে দিয়েছি, তাহলে কিন্তু এটা একটা ডিভ রয়েছে, মানে একটা এলিমেন্টই রয়েছে। তো সেই কারণে আমাকে ডিভ লিখতে হয়েছিল। কিন্তু আমি এখন চাইছি যে আমার হেডার, মেন, ফুটার এই তিনটে জিনিসই আমার এখান থেকে রিটার্ন করতে হবে। এখন তিনটে যেহেতু আমার ডিভ আছে বা তিনটে যেহেতু এলিমেন্ট আছে, তো সেটা রিটার্ন করা কিন্তু সম্ভব নয়। তো সেই জন্যই কিন্তু আমাকে এরকম একটা আউটার ডিভ নিতে হলো। তো এখন এই যে ইস্যুটা, এই ইস্যুটা যারা রিয়াক্ট বানিয়েছে, তা রিয়াক্ট যে ডেভেলপার তারা কি জানে না যে এরকম একটা ইস্যু ক্রিয়েট হবে? তো তারা অবশ্যই জানে, তো সেটার জন্য কিন্তু তারা কেয়ারও নিয়েছে এটা। তো সেই জন্য কি করেছে, এখানে একটা ফ্র্যাগমেন্ট বলে একটা কনসেপ্ট আছে, সেই ফ্র্যাগমেন্টটা এখানে ইউজ করেছে। মানে এখানে আমি যদি একটা এমটি এরকম একটা ট্যাগ ইউজ করি, এই এমটি ট্যাগটা আপনি যদি ইউজ করেন, আপনার কিন্তু কোড পারফেক্টলি কাজ করবে। এখন পারফেক্টলি কাজ তখনই করবে যখন আমি এটা পুরোপুরি প্রোডাকশনে চলে আসবে। এখন দেখে আপনার মনে হচ্ছে যে না, এখানে তো কোনো কিছু প্রিন্টই হচ্ছে না। আমি যদি এখানে ইন্সপেক্ট করে দেখি, এখানে হয়তো দেখতে পাবেন যে এররও চলে এসছে এখানে কিছু, এই যে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড। তো এই যে সিম্বলটা আছে, এটা কিন্তু একটা বলতে পারেন যে আপনি যেহেতু সিডিএন ইউজ করছেন, সেই জন্য এখানে একটা বাগ ক্রিয়েট হয়েছে। ওকে, আমি যদি এখন রিয়াক্ট ডট এখানে ফ্র্যাগমেন্ট ইউজ করি, আর এখানেও যদি আমি লিখি রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট, এইভাবে শেষ করি, তারপরে দেখবেন এই এররটা কিন্তু এখান থেকে চলে গেছে, আর এখানে আমার কিন্তু ব্রাউজারে লেখাটা ফুটে উঠেছে। কিন্তু এইটা লেখার জন্য আমার কাছে কি প্রবলেম সলভ হয়ে গেছে? যে এক্সট্রা যে ডিপটা আসছিল সেই প্রবলেমটা কি সলভ হয়েছে? সেটাই তো সলভ করতে চাইছিলাম। তো এখানে একটু খেয়াল করে দেখুন, এই যে আমার যে মেন যে রুটটা আছে না, সেই রুটটা কিন্তু এটা। তো এই রুটের মধ্যে আমার কি থাকার কথা? রুটের মধ্যে আমার কিন্তু থাকার কথা হেডার, মেইন, ফুটার। তো এখানে দেখুন সেই রুটের মধ্যে হেডার আছে, মেন আছে, ফুটার আছে। তো আমার এক্সট্রা ডিভের যে ইস্যুটা সেটা কিন্তু সলভ হয়ে গেছে। তো এটা আমি আরেকবারও বলছি, আমরা যেহেতু সিডিএন ইউজ করছি, তো সেই জন্য কিন্তু আমাকে এরকম রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট লিখতে হলো। কিন্তু আমি যখন পুরোপুরি একটা সেট আপ, যখন একটা রিয়াক্টের নিজস্ব সেট আপ করার একটা প্রসেস থাকে, তো সেই প্রসেসটা যখন আমরা করব, মানে প্রোডাকশনে যখন আমরা কাজ করবো, তখন কিন্তু এরকম রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট লেখার প্রয়োজন হবে না। তখন আমরা জাস্ট ব্ল্যাঙ্ক রেখে দেবো এটাকে, এরকম একটা ব্ল্যাঙ্ক একটা ট্যাগ লিখে দেবো, এভাবে লিখে রাখবো, তাহলে কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, তো আমাকে এই রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট এই কথাটা লিখতে হবে না। তো এখন অনেকের মনে হতে পারে যে ডিবি তো শিফট ছিল, তার থেকে আবার রিয়াক্ট ডট ফ্র্যাগমেন্ট এগুলো কোথা থেকে এলো? এ তো আরো বেশি কনফিউজিং হলো না। একদমই কনফিউজিং কিছু না। আপনি যখন প্রোডাকশনে কাজ করবেন, তখন এসব আপনাকে লিখতে হবে না, আপনি জাস্ট ব্ল্যাঙ্ক একটা ট্যাগ দেবেন। তো ঠিক আছে, এখন প্রশ্ন হলো যে হেডারের মধ্যে একটা হেডার লিখেছি, মেন লিখেছি, ফুটার লিখেছি, এতটুকু দিয়ে থোড়ি না ওয়েবসাইট হয়। হ্যাঁ, সেটা আমিও জানি, এতটুকু দিয়ে ওয়েবসাইট হয় না। এর মধ্যে আরো অনেক কমপ্লেক্স জিনিস হয়ে যায়। তো সেটা কি? যেমন আমি হেডার তো বানাচ্ছি, কিন্তু তার মধ্যে তো নেভিগেশন থাকবে, লোগো থাকবে, তারপর আমার ড্রপ ডাউন থাকবে। তো এই সব জিনিস তো আমি ওখান থেকে বানাতাম, বুটস্ট্র্যাপ থেকে কপি করে এনে বসিয়ে দিতাম। আমি যদি এখন বুটস্ট্র্যাপ এখানে কি বসিয়ে দিই, তাহলে সব কি ঠিকঠাক কাজ করবে? তো চলুন দেখি, আমরা এক্সপেরিমেন্ট করে দেখি যে কাজ করে কিনা। তো আমি এখানে বুটস্ট্র্যাপ ওপেন করে রেখেছি, আর এই যে সিডিএন আছে সেটা তো আপনারা জানেনই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে ফুল স্ক্রিন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে সিডিএনটা, এই সিডিএনটা ইউজ করেছি, আর এখানে স্ক্রিপ্ট থাকে সেটা আপনারা জানেনই, কারণ আপনারা অলরেডি বুটস্ট্র্যাপ শিখে তারপরে কিন্তু রিয়াক্ট এসেছিল। তো এখানে সময় নষ্ট করে লাভ নেই। তো আমি চলে আসছি ডক্সে। ডক্সে আসার পরে আমি যদি এখান থেকে সার্চ করি যে ন্যাব, সিম্পল ন্যাব আমি সার্চ করলাম, এবার আমাকে এখানে ন্যাবে নিয়ে এসছে। এবার এখানে ন্যাববার প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে এখানে দেখিয়েছে। তো এখানে একটা ন্যাববার আছে, তো এই ন্যাববারটাকে আমরা ইউজ করতে পারি। এখানে অনেক কোড রয়েছে, সেই কোডগুলোকে আমরা দেখবো একটা একটা করে। আর আপনারা যদি বুটস্ট্র্যাপ না জেনে থাকেন, তো অবশ্যই বুটস্ট্র্যাপটাকে আগে শিখবেন, কারণ একটা সিএসএস ফ্রেমওয়ার্ক জানা অবশ্যই জরুরি। তো আমি প্রথম যে এই ন্যাপবারটা আছে, তো এখানে লোগো আছে, এখানে সোশ্যাল, এই এখানে লিঙ্কস রয়েছে, আমাদের এখানে ড্রপ ডাউনও রয়েছে, এখানে একটা সার্চ ফিল্ডও রয়েছে। তো এই জিনিসটাকেই যদি আমি এখান থেকে কপি করে দিই, আর কপি করে এখানে এসে যদি পেস্ট করে দিই, কিছুক্ষণের জন্য আমাকে এটা ফুল স্ক্রিন করতে হবে, না হলে দেখাতে অসুবিধা হবে। তো আমি এই হেডারের মধ্যে এটাকে পুরো জিনিসটাকে পেস্ট করে দিচ্ছি এইভাবে। তো এখন এই যে ন্যাপ রয়েছে, এটাকে একটু রাইট ক্লিক করে ফরম্যাট করে নিই। ফরম্যাট করার পরে এবার দেখি যে আদৌ কোনো এরর আসলো কিনা, বা আমার ঠিকঠাক ব্রাউজারে দেখাচ্ছে কিনা। তো সেটা দেখাটা কিন্তু জরুরি। এখানে অনেক কিছু এরর এসছে ডেফিনেটলি, কারণ আমাদের কিছু জিনিস মডিফাই করতে হবে। এখানে এখানে কিন্তু আনএক্সপেক্টেড জিএসএস ক্লোজিং এরকম কিছু একটা রয়েছে। তো
তো চলুন একটা একটা করে আমরা সলভ করি এটাকে। সবার প্রথমে যে কাজগুলো আমাকে করতে হবে, এখানে যতগুলো ক্লাস লেখা রয়েছে না, এই যে ক্লাস, এই ক্লাসগুলো চলবে না। আমি যখন ডম রিলেটেড ক্লাসগুলো যখন করাচ্ছিলাম, আর তার আগে যখন আমি অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের যে প্রি রিয়াক্ট যে সিরিজটা ছিল, সেখানে কিন্তু আমি বারবার একটা জিনিস এক্সপ্লেন করেছি যে আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্টে এরকম ক্লাস লেখা চলবে না, আমরা কিন্তু জাভাস্ক্রিপ্টের মধ্যে আছি। তো তার বদলে আমাকে কি করতে হবে, যত জায়গায় আমার এখানে ক্লাস আছে আমি কন্ট্রোল ডি প্রেস করে সব কটাকে সিলেক্ট করার চেষ্টা করছি। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করবেন, এটা ভিএস করে আপনার কিন্তু এখানে এগুলো এই ক্লাসগুলো সিলেক্ট হবে, দেখছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার কার্সার চলে আসছে। এই প্রত্যেকটা ক্লাসকে আমাকে পরিণত করতে হবে ক্লাস নেমে। কিসে পরিণত করতে হবে? ক্লাস নেম, কারণ জাভাস্ক্রিপ্টে কিন্তু এটা ক্লাস নেম হিসেবে দেখায়। এবার এররটা আসছিল এখানে, এই যে এইচআর বলে কিছু একটা আছে, এই যে ড্রপ ডাউন ডিভাইডার যেটা ছিল। কারণ কি, এখানে যেগুলো আপনার সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে, যেমন ইমেজ আছে, তারপরে বিয়ার ট্যাগ আছে, এইচআর ট্যাগ আছে, তো এখানে কিন্তু ডেফিনেটলি আপনাকে ক্লোজ করতে হবে, এই ক্লোজিং সিম্বলটা অবশ্যই দিতে হবে। আপনাদের যাদের যাদের এরকম অভ্যাস আছে, যারা ক্লোজিং ট্যাগ মানে সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে, সেই যেমন ইমেজ ট্যাগ, এইচআর ট্যাগ বা বিয়ার ট্যাগ, যারা ক্লোজিং করেন না, তো এখন থেকে কিন্তু এটা প্র্যাকটিস করবেন, এটা ডেফিনেটলি ক্লোজ করতে হবে। কারণ গুগলও সাজেস্ট করছে যে সিঙ্গেল ট্যাগ অবশ্যই কিন্তু আপনাকে এরকম স্ল্যাশ দিয়ে ক্লোজ করতে হবে, ঠিক আছে? আর রিয়াক্টে যখন কাজ করবেন তখন ডেফিনেটলি আপনাকে করতে হবে, নাহলে আপনি এরর পাবেন। এবার যদি একটু ব্রাউজারে এসে দেখি, তাহলে দেখুন আমাদের কিন্তু নেভিগেশন রেডি এখানে। কেমন ইন্টারেস্টিং না, যে আমরা রিয়াক্টে কাজ করছি, রিয়াক্টের সঙ্গে আবার বুটস্ট্র্যাপ ইনস্টলও করে ফেললাম। তো ম্যাক্সিমাম ক্লাসে বা টিউটোরিয়ালে হয়তো এরকম ফ্রেমওয়ার্ক বা সেটা অনেক পরে গিয়ে দেখায়, কিন্তু আমরা কিন্তু প্রথম দিনই এখানে সেট আপ করে ফেললাম। তো এখন লোগো এখানে দিলাম, তো এখানে আমার ডেফিনেটলি লোগো চলে আসলো, এখানে আমার কিন্তু যেই ড্রপডাউন লিস্টগুলো চলে আসলো। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো যে আমরা আমাদের মতো করে কিন্তু এইচটিএমএল লিখে যাচ্ছি, আর আমাদের এই যে তিনটে যে প্লাগইন আছে, যে তিনটে সিডিএন আছে, এরা কিন্তু এই পুরো যে আমি যে এইচটিএমএল লাইক সিনট্যাক্স লিখে যাচ্ছি না, সেগুলোকে কন্টিনিউয়াসলি কনভার্ট করছে এইচটিএমএল, অ্যাকচুয়াল এইচটিএমএল। আমরা কিন্তু এটা জেএসএক্স লিখছি। এবার প্রশ্ন হলো যে এখানে তো একটা ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি কমপ্লিকেটেড হওয়া শুরু হয়েছে, কারণ ফুটারও আরও কিছু থাকবে, মেইন ডিভে ডেফিনেটলি সবচেয়ে বেশি জিনিস থাকবে, ব্যানার থাকবে, এখানে স্লাইডার থাকবে, গ্যালারি থাকবে। তো সেক্ষেত্রে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিসটা। তো সেটা আমরা কিভাবে একটু সিম্পলিফাই করতে পারি, সেটা হলো আমাদের উদ্দেশ্য। তো এখানেই আসছে একটা নতুন কনসেপ্ট, সেই কনসেপ্টটা হলো কম্পোনেন্টের। কম্পোনেন্ট মানে কিছুই না, কম্পোনেন্ট মানে হলো একটা ফাংশন, যে ফাংশন একটা জেএসএক্স রিটার্ন করে। জেএসএক্স রিটার্ন করে মানে একটা ট্যাগ রিটার্ন করে। তো চলুন একটা আমরা সিম্পল এখানে একটা ফাংশন বানাই, আগে একটা এক্সপেরিমেন্ট করে দেখি। এখানে একটা কনস্ট লিখলাম, লিখলাম যে মাই কম্পোনেন্ট ইকুয়ালস টু ফ্ল্যাট অ্যারো ফাংশন, আর এর ভিতর থেকে অবশ্যই রিটার্ন করতে হবে। তো আমি এখান থেকে রিটার্ন করলাম একটা h1, এখানে লিখে দিলাম h1, আর এখানে লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। তো এটা একটা জাস্ট ফাংশন বানিয়েছি। তো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে কিন্তু আমাকে এখন কল করতে হবে। তো কল কোথায় করব? আমরা কিন্তু এখানে কল করব না, আমাদের এখানে একটা জিনিসই রেন্ডার করা যাবে, সেটা হলো এই অ্যাপটা। তো আমরা এই কম্পোনেন্টটা ইউজ করব কোথায়? এর মধ্যে কোথাও, ঠিক আছে, এখানে কোথাও। তো আমি হেডারের আগেই এটাকে কল করে দিচ্ছি। তো কল করার প্রসেসটা খেয়াল করুন, মাই কম্পোনেন্ট, ঠিক আছে। এবার দেখুন এখানে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে এসেছে। তাহলে কিছু কি আইডিয়া করতে পারলেন যে এরকম তাহলে আমরা অনেক কম্পোনেন্ট বানাতে পারি? এক্স্যাক্টলি এরকম আমরা অনেকগুলো কম্পোনেন্ট বানাতে পারি, অনেক ফাংশন বানাতে পারি, আর এইভাবে একটা একটা করে কল করে নিতে পারি। আচ্ছা, তার মানে কি এরকম যে একটা আমরা হেডার আলাদাই বানাতে পারি? একদম সঠিক গেস করেছেন। আমরা যদি এটাকে হেডার বানিয়ে দিই, এরকম হেডার নামে একটা ফাংশন বানাই, আর খেয়াল করবেন আমি কিন্তু প্রথম অক্ষরটা ফাংশনের ক্যাপিটাল রাখছি, এটাকে ক্যাপিটাল রাখতে হবে। তো এখন আমি এখান থেকে হেডারটাকে কাট করলাম, আর এই মাই কম্পোনেন্টের দরকার নেই। হেডারটাকে কাট করে এই যে ফাংশনে, যেহেতু রিটার্নের মধ্যে অনেক কিছু লিখতে হবে, মানে একাধিক লাইন লিখতে হবে, সেই জন্য আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটাকে গ্রুপিং করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা বেশি অর্গানাইজ থাকবে। এবার এর ভিতরে আমি হেডারটাকে দিয়ে দিলাম, হেডারটাকে দিয়ে একটু আমি এখানে ফরম্যাটিংটা করে নিই।
আচ্ছা, এবার আমি যদি এই হেডারটাকে অফ রেখে দিই, তাহলে পুরো জিনিসটা এটা রিটার্ন হয়ে গেল, হেডারটা। আর এর মধ্যে কি আছে, ডেফিনেটলি আপনারা জানেন যে আপনারা তো বুটস্ট্র্যাপ করেই এসেছেন, তো ইচ অ্যান্ড এভরি লাইন আমাকে বোঝানোর এখানে প্রয়োজন নেই। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হলো এই ক্লাস নেম, এটা আমাকে দেখানো ছিল যে ক্লাস লেখা যাবে না, এখানে ক্লাস নেম লিখতে হবে, আর কোনো এলিমেন্ট যদি ক্লোজ করতে হয় তাহলে ডেফিনেটলি স্ল্যাশ দিতে হবে শেষে। আর এখানে আরেকটা জিনিস ছিল, সেটা হলো, আচ্ছা এখানে কোনো লেভেল নেই, তাহলে আমি আরেকটা জিনিস এখানে একবারে দেখিয়ে দিতে পারতাম। তো লেভেলের ক্ষেত্রে জেনারেলি কি হয়, আচ্ছা আমি এখানে দেখিয়ে দিই। এখানে যেমন লেভেল থাকে না, তো খেয়াল করে দেখুন লেভেলের ক্ষেত্রে কিন্তু ফর লিখতে হয়, তাই না? তো ফরের বদলে কিন্তু এখানে এইচটিএমএল ফর লিখতে হবে। কেন? কারণ ফর তো লুপ আছে না জাভা স্ক্রিপ্টে, তো দুটোর মধ্যে কনফ্লিক্ট করবে। সেই জন্য লেভেলের ক্ষেত্রে এইচটিএমএল ফর এখানে লিখতে হয়, শুধু ফর লিখতে চলবে না লেভেলের মধ্যে। ঠিক আছে, এটা নিয়ে আমরা বুঝে গেছি। এবার আমরা এটাকে জাস্ট একটু এখানে অফ রাখি। এবার জাস্ট হেডারটাকে কল করে দিই। তো কল করার প্রসেস কি, আচ্ছা ফাংশনের মতন একবার কল করে দেখি যে কাজ করে কি, ফাংশন যেভাবে এখানে অ্যাড করে। তো এখানে হেডার যেটা ফাংশন হয়েছে সেটা এখানে লেখার পরে বেসিক্যালি কাজ করছে না। তো আমরা এখন কি করতে পারি, কারণ এখানে কোনো কম্পোনেন্টই দিতে হবে আমাকে, যেহেতু আমি এখানে রিটার্ন করছি, তো সেই জন্য আমাকে এখানে কিন্তু কম্পোনেন্ট দিতে হবে। তো কম্পোনেন্ট এখন কিভাবে লিখতে হয়, এখানে লিখলে কাজ করতো, কিন্তু আমি যেহেতু একটা রিটার্ন রিটার্নের মধ্যে রয়েছে, না রিটার্ন একটা স্টেটমেন্ট এই ব্লকের মধ্যে রয়েছে, আমাকে এইভাবে কল করলে চলবে না। কিন্তু একটা জিনিস হয়তো খেয়াল করেছেন যে এখানে কিন্তু কোনো এরর আসেনি, কারণ গত ভিডিওতে বলেছিলাম যে রিটার্ন করা হচ্ছে যেটা, সেই কম্পোনেন্টের ভিতরে সমস্ত কিন্তু স্ট্রিং এ কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটা যে ফাংশন আমি কল করছি, তো সেই জিনিসটা কিন্তু এখানে শো করছে না। এখন এটাকে আমি যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিই, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লেস করি, তারপরে দেখবেন আবার এটা কিন্তু ঠিকঠাক কাজ করছে। কেন? কারণ এই যে হেডারটা যেটা ছিল, হেডারটা কিন্তু একটা ফাংশন। তো ফাংশনটা কার ফাংশন? জাভা স্ক্রিপ্টের জিনিস। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে কোনো জাভা স্ক্রিপ্টের কোনো জিনিস ভ্যারিয়েবল হোক বা ফাংশন হোক, সেটা কিন্তু এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলে তবে সেটা প্রিন্ট হয়। আর আপনি যদি আহ, এই এই যে ফাংশনটা যেটা রয়েছে, সেই ফাংশনটা যেহেতু জাভা স্ক্রিপ্টের একটা জিনিস, সেকেন্ড ব্র্যাকেট না দেন তাহলে সেটা কিন্তু স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে করে আমরা দেখছি যে ঠিক আছে এখানে কাজ তো করছে, কিন্তু রিয়াক্ট বলছে এইভাবে কল না করার জন্য। রিয়াক্ট বলছে এটা যে ফাংশনটা বানিয়েছো সেটা এইচটিএমএল ট্যাগের মতোই তুমি ক্রিয়েট করো। আমি এখানে এইচটিএমএল ট্যাগের মতোই কিন্তু ক্রিয়েট করবো। তো অ্যাজ ইট ইজ এখানেও কাজ করছে। তাহলে কি আমরা এই একই রকম ভাবে মেনের জন্য কি একটা ফাংশন বানিয়ে নিতে পারি? একটা এরকম মেনের জন্য আমরা একটা মেন কন্টেন্ট এরকম নাম রাখি, তাহলে এটা বেশি মানে বুঝতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি মেন কন্টেন্ট কি করছে। রিটার্ন করছি অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট, আর তার মধ্যে এসে যে মেন যে অংশটুকু সেটুকু কাট করছি, তারপরে এর মধ্যে পেস্ট করে দিলাম, সিম্পল। আর এই যে মেন কন্টেন্ট যেটা আছে সেটাকে এখানে আমরা কল করে দিচ্ছি। তো এখানে লিখে দিলাম মেন কন্টেন্ট। তো আমার হেডার হয়ে গেল, মেন কন্টেন্ট হয়ে গেল, আর পড়ে থাকলো ফুটার। তো সেটাকেও এখানে লিখে দিচ্ছি কনস্ট ফুটার ইকুয়ালস টু এরকম। তো এখন এই যে ফুটারের যে অংশটা, সেই অংশটাকে এখান থেকে আমি কাট করে এই ফাংশনের মধ্যে, আচ্ছা মিস করে গেছি যেটা, সেটা হলো রিটার্ন, টি ইউ আর এল, রিটার্ন, এর মধ্যে দিয়ে এটাকে রিটার্ন করে দিলাম। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু রিটার্নের মধ্যে এই একটাই কিন্তু এলিমেন্ট এখান থেকে আমি পাস করছি। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে অসুবিধা নেই। আর আরেকটা জিনিস আমরা করতে পারি, এই যে যেমন রিয়াক্ট ফ্র্যাগমেন্ট আছে, ফ্র্যাগমেন্ট ইউজ করতে পারি। তো এখন এই ফুটারটাকেও এখানে আমি কল করছি, ফুটার, এই যে ফুটারটা যেটা লেখা হয়েছে সেই ফুটারটা। তো আমার কাছে এখানে ফুটার চলে এলো। এখন এই ফুটারের ভিতরে এসে আমরা এখানে লিখতে পারি যে অ্যাম্পারসান্ড কপি 2025 অল রাইটস রিজার্ভ, ব্যাস এতটুকুই। ঠিক আছে, এনা এটা। তো আগামী ভিডিওতে দেখা যাক আমরা যদি মেন কন্টেন্ট যেটা আছে সেখানে মেন কন্টেন্টের মধ্যে আমরা কোনো ইমেজ প্লেস করে ব্যানার ট্যানার বানাতে পারি কিনা। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের মেনুটা কিন্তু রেডি আছে।
আর যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছি অবভিয়াসলি এটা রেসপন্সিবল আছে। আর তারপরে সিএসএস রিলেটেড যে কাজকর্মগুলো থাকবে সেগুলো আমরা আগামী ভিডিওতে করার চেষ্টা করবো। তা আজকের ভিডিও অলরেডি বেশ অনেকটাই লম্বা হয়ে গেছে, আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা বুঝতে পেরেছেন যে কনসেপ্টটা কি। তো এইভাবে প্র্যাকটিস করুন, আপনারাও নিজেদের মতন করে এরকম অ্যাড করুন সেকশন। তারপরে আমরা দেখবো যে এখান থেকে আমরা কিভাবে আরো বেশি আইসোলেট করতে পারি জিনিসগুলো। কারণ এখন অলরেডি দেখছেন যে অলরেডি কিন্তু এটা অনেক বেশি একটা পেজের মধ্যে না অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে না জিনিসটা। তো এইটুখানি জিনিস বানাতে গিয়ে আমাকে ৩ খানা ফাংশন বানাতে হচ্ছে। তো এরকম আরো অনেক সেকশন থাকবে, তো সেগুলোর জন্য আরো কি ফাংশন বানাবো? তো ডেফিনেটলি বানাতেই হবে প্রত্যেকটা সেকশনের জন্য। সেক্ষেত্রে কিন্তু এই একটা পেজ অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে, না সেটা মেনটেন করাটা মুশকিল হয়ে যাবে। কাজ তো হয়ে যাবে কিন্তু মেনটেন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আর অনেক নতুন নতুন রিয়াক্টের ফিচার আছে যে ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো না আমরা যদি সিডিএন ইউজ করি। ঠিক আছে, সিডিএন এর লিমিটেশন আছে একটা। তো সেই কারণের জন্যই আমরা কিন্তু এখান থেকে সুইচ করব, সুইচ করে আমরা প্রপার সেট আপ করে তারপরে বানাবো। তো আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব হয় আমরা সিডিএন ইউজ করে একটু কনসেপ্টটা বুঝে নিই, তারপরে আমরা ডেফিনেটলি প্রোডাকশন হাউসে যেভাবে কাজ হয় প্রপার সেট আপ করে সেইভাবে শিখবো। আমার উদ্দেশ্য হলো আপনাদের এই যে প্রথম প্রথম যে রিয়াক্ট শিখতে গেলে একটা ভয় লাগে, কনসেপ্টটা একটু বেশি কনফিউজিং লাগে, সেই ভয়টাকে কাটানো। ঠিক আছে, যাতে আপনার কাছে খুব সহজ মনে হয় জিনিসটা। তো আজকের ভিডিও এতটুকু রাখছি, আমাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।